সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। ইন্টারভিউয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এছাড়াও কাট অফ সম্পর্কিত যাদের যাদের ভয় আছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের জন্য। তাছাড়াও আজকের এই ভিডিওতে থাকছে যারা যারা বিশেষ করে কাট অফ নিয়ে টেনশানে আছো, এমন টেনশানে আছো যে তোমরা অন্যান্য প্রিপারেশান, ইন্টারভিউর জন্য প্রিপারেশন ঠিকঠাক মতো করে পড়াশোনা কিচ্ছু করতে পারছো না। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব, যাদের তোমাদের ভয়টা কেটে যায় এবং কাট অফ সম্পর্কে যে ধারণাটি সেটা যেন দূরে যায়। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ডেসক্রিপশন বক্স চেক করো। তো সর্বপ্রথম আলোচনা করব, কাট অফ কি তোমার কন্ট্রোলে, অর্থাৎ কাট অফ কি তোমার কন্ট্রোলে আছে? উত্তর হবে না। অতএব কি হলো, কারোর মধ্যে মানে যে কাট অফ কন্ট্রোল করা সম্ভব নয়। আর তোমরা যে খামাখা অনেক টেনশনে আছো, অনেকেই এমন টেনশনে আছো যে তোমরা অন্যান্য বই পড়াশোনা কিচ্ছু করতে পারছো না। এছাড়াও ইন্টারভিউর জন্য যে প্রিপারেশন নেবে সেটা তোমরা করতে পারছো না। আমি বুঝতে পেরেছি, কারণ এমন সময় এমন বয়সে সবাই দাঁড়িয়ে আছো, না পারছো কোনো কাজ করতে, না পারছো তোমার ঠিকঠাক করে প্রিপারেশন নিতে। এই বিশেষ করে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি হলো সেই বিষয়ে। তোমরা দেখো, এখন শুধুমাত্র তোমার ফোকাস করো ইন্টারভিউর দিকে। তোমাদের যদি নাম্বার মিনিমাম থাকে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। কেননা যখন তোমাদের ধরো তোমাদের রেজাল্ট দিয়ে দিলো, যখন ইন্টারভিউর ডাক পাবে বা টাইপিং টেস্টের ডাক পাবে, তখন কিন্তু তোমরা অতি দ্রুত কাজটা সম্পূর্ণ করতে পারবে না। কেননা টাইপিং টেস্ট মূলত একটি সাধনার গেম। এই টাইপিং টেস্ট আর ইন্টারভিউর মধ্যেই তোমাদের নাম্বারটা মূলত এলোট পালট হয়ে যাবে। যার নাম্বার একটু কম আছে সেও চাকরি পাবে, যার নাম্বার একটু বেশি আছে সে যদি বা ধরো ইন্টারভিউ বা টাইপিং টেস্ট নাম্বার কম পায়, সেক্ষেত্রে তারা কিন্তু চাকরি পাবে না। অতএব এখন শুধুমাত্র টেনশন না করে ইন্টারভিউর জন্য সঠিক প্রিপারেশন নাও। এছাড়াও টাইপিং টেস্ট, বিশেষ করে টাইপিং টেস্টের উপর ধ্যান দাও। মেন খেলা টাইপিং টেস্টও ঘুরে যাবে এবং ইন্টারভিউর মধ্যে এই দুটোর মধ্যেই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যেহেতু টাইপিং টেস্ট নেই, সেক্ষেত্রে গ্রুপ সিতে টাইপিং টেস্ট আর ইন্টারভিউ গেম একবারে পাল্টে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কাট অফ নিয়ে তোমাদের যা ভয় সেটা যেন আর না থাকে, শুধুমাত্র এখন প্রিপারেশন দিকে ধ্যান দাও। অন্যান্য প্রশ্ন যদি তোমাদের তখন নাম্বারটা একটু কম আছে, তো অবশ্যই অন্যান্য প্রিপারেশন নিতে পারো, অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো। এছাড়া পরবর্তীতে যখন WBSS গ্রুপ সি গ্রুপ ডি আসবে, তো তখন তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে তোমরা হাইয়েস্ট নাম্বার করবে। তো এখন অতএব এত টেনশন করার কোনো কারণ নেই। টেনশনটি না করে সেই টেনশনটা তোমরা বিশেষ করে ইন্টারভিউর জন্য লাগাও। এরপরে আমি একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে মানুষের কথায় 60 আউট অফ 60 কাট অফ এবং 40 আউট অফ 40 কাট অফ, এটা একদম সঠিক নয়। কেননা মানুষের কথা তোমাদের শুনতে হবে না। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় উঠেছিলই যে মানুষের যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে নাকি একদম ফুল মার্কস যাবে, কেউ কেউ বলছে 62 যাবে, কেউ কেউ বলছে 41 যাবে। এটা একদম যাবে না, এটা একদম ভুল কথা। কেননা এখনও পর্যন্ত ফাইনাল প্রশ্ন বা মানে অ্যান্সার কিটা আসে নাই। অতএব সাইড করেছে, অনেকেই করেছে, অনেকে রাইটও করেছে আমি জানি। তবে যতটা বলা হচ্ছে ততটাও না, অর্থাৎ যতটা বলা হচ্ছে যে সবাই 60 অ্যাটেন্ড করেছে, 40 অ্যাটেন্ড করেছে, অতটা না। তাই তোমরা ঘাবড়ে যাবে না, তোমাদের টেনশন করতে হবে না, এতটা কাট অফ যাবে না। ইন্টারভিউর জন্য মিনিমাম ধরো একটা লোয়েস্ট মার্কস আসবেই। তোমাদের আমি বলেছি একটা কাট অফ সম্পর্কে ভিডিওয়ে, তোমরা দেখতে পারো সেটাতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুকুই। তো এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিন্দাস ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। এরপরে গ্রুপ সি পরীক্ষা কী কীভাবে হয়? ওএমআরে হয়, প্লাস ইন্টারভিউ প্লাস টাইপিং টেস্ট। অর্থাৎ গ্রুপ সি পরীক্ষা 3টি ভাগে হয়। ওএমআরে পরীক্ষা হয়ে গেল, এরপর ইন্টারভিউ প্লাস টাইপিং। এরপরে গ্রুপ ডি পরীক্ষা মূলত ওএমআর প্লাস ইন্টারভিউ, অর্থাৎ গ্রুপ সি পরীক্ষা ওএমআর ইন্টারভিউ প্লাস টাইপিং টেস্ট। গ্রুপ ডি পরীক্ষা ওএমআর প্লাস ইন্টারভিউ, অর্থাৎ গ্রুপ ডি পরীক্ষায় টাইপিং টেস্টটা থাকে না। কেননা গ্রুপ ডি মূলত একটি পিওনের কাজ, যেখানে মূলত এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল ট্রান্সফার করতে লাগে, এবং গ্রুপ সি যেহেতু ডাটা এন্ট্রি কাজ, সেখানে তোমাদের টাইপিং টেস্টটা দরকার। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি একটি ছোট্ট কথা বলি তোমাদের, তারপর তোমাদের আমি ইন্টারভিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো ছোট্ট কথাটি হচ্ছে, ইন্টারভিউ হলো একটি গেম চেঞ্জার, অর্থাৎ ইন্টারভিউ হলো একটা গেম চেঞ্জার। আমি কেন বলছি যে ইন্টারভিউ হলো একটি গেম চেঞ্জার, শুনে নাও। অর্থাৎ যারা যারা বেশি মার্কস তুলেছে, অনেকেই আছে যারা যারা ইন্টারভিউ দেবে না, তখন তোমার যে ইন্টারভিউ নাম্বার পেয়ে চাকরি পাওয়ার সম্ভাবনাটা সেটা বেড়ে যায়। আর যারা যারা ইন্টারভিউ দেবে না তারা ফাইনাল মেরিট লিস্টে বেরো হবে না। অর্থাৎ ইন্টারভিউটা তোমরা অবশ্যই দেবে যদি তোমাদের চাকরি লাগে। এরপরে যত টেনশন করবে তত ভয় করবে এবং শরীর দুর্বল হয়ে যাবে। শরীর দুর্বল হয়ে গেলে তোমরা না পাবে অন্য কিছু প্রিপারেশন নিতে। অর্থাৎ মানসিকভাবে তুমি এখন স্ট্রং হও, ভাবো যে আমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা পারবে অন্যান্য প্রিপারেশন নিতে।
তো বুঝতে পেরেছো আশা করি। তো চলো এখন আলোচনা করবো কিছু প্রশ্ন নিয়ে। ইন্টারভিউয়ের সম্ভাব্য প্রশ্ন ও উত্তরের কৌশল, অর্থাৎ ইন্টারভিউয়ের সম্ভাব্য প্রশ্ন ও উত্তরের কৌশল। কি কি প্রশ্ন আসতে পারে, উত্তরের কৌশল আমি তোমাদের বলে দিয়েছি। এই উত্তরগুলো তোমরা বলবে। তোমাদের যদি ইচ্ছে হয় যে আমি একটু উত্তরটা চেঞ্জ করে বলবো তো অবশ্যই বলতে পারবে, তাহলে আরও বেশি ভালো হবে। অর্থাৎ এখানে আমি তোমাদের আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তারা নিতে পারে, বা বোর্ডের লোক যারা তোমাদের ইন্টারভিউ নেয় তারা তোমাদের এই প্রশ্নগুলো বলতে পারে, অবশ্যই সঠিকভাবে আদর্শভাবে উত্তরটি দেবে। তো সর্বপ্রথম তোমাদের যেটি করতে হবে, নিজের সম্পর্কে বলতে হবে, অর্থাৎ টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে কিছু বলতে হবে। কি কি বলতে হবে, যেমন ধরো নাম, বাড়ি কোথায়, শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমানে কি করছো, খুব সংক্ষেপে গুছিয়ে বলতে হবে। এর আগেও আমি একটি ইন্টারভিউ ক্লাসে তোমাদের বলেছি কী কী বলতে হবে, তো আশা করি যারা যারা দেখেছো তারা একটু বলতে পারবে। তো এছাড়া তোমাদের এখানে একটু শখ বা তোমাদের ধরো হবি কী সেটাও একটু ছোটো করে তোমরা বলতে পারো। অর্থাৎ এখানে বিশেষ করে নাম, বাড়ি কোথায়, শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে কি কোনো কাজ করছো এবং তোমার শখ হবি একটা ছোট্ট করে তুমি বলতে পারো। এরপরে আমি আলোচনা করবো তোমাদের আপনি কেন এই চাকরিটা করতে চান, অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কেন এই চাকরিটি করতে চান, ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, এই প্রশ্নটা করতে পারে। এই প্রশ্নটা করবেই কেন না, কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এমন পথ, তখন তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে যে আপনি কেন এই চাকরিটা করতে চান। তো অনেকেই এখানে বলে ফেলে আমার একটা চাকরি খুব দরকার, এটা হচ্ছে ভুল উত্তর। অর্থাৎ অনেকেই এখানে বলে ফেলে যে আমার একটা চাকরি খুব দরকার, তো এটা বলবে না। তো কীভাবে উত্তরটি দেবে, উত্তরটি হলো আমি সরকারি ব্যবস্থার অংশ হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে চাই, অর্থাৎ আমি সরকারি ব্যবস্থার অংশ হয়ে সমাজে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। এই পদের দায়িত্বগুলো পালন করার মতো ধৈর্য ও ক্ষমতা বা দক্ষতা আমার আছে বলে আমি মনে করি। অর্থাৎ তাদেরকে বোঝাতে হবে যে তোমার মধ্যে সেই ধৈর্য ও দক্ষতা আছে যাতে তুমি এই চাকরিটা করতে পারো আদর্শর মতো করে। অর্থাৎ তোমাদের এই উত্তরটি এমনভাবে দেবে যাতে তাদের ভালো লাগে। এরপরে একটি গুরুত্বপূর্ণ টিপস, নিজের আর্থিক অবস্থার কথা টেনে সহানুভূতি পাওয়ার চেষ্টা না করাই ভালো, বরং নিজের যোগ্যতার উপর জোর দিতে হবে। অর্থাৎ তোমার নিজের আর্থিক অবস্থার কথা টানবে না, যদি টানো তখন তাদের চোখে তোমার একটু নাম্বারটা একটু কমে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ যেটি প্রশ্নটি, আপনার জেলা সম্পর্কে 3টি বিশেষ গুরুত্বপূর্ণ জানতে হবে। অর্থাৎ এভাবে জিজ্ঞাসা করবে যে আপনার জেলা সম্পর্কে 3টি বিশেষ বৈশিষ্ট্য বলুন। উত্তরে কী হবে, যে যারা তোমাদের ইন্টারভিউ নেবে তারা দেখতে চায় যে প্রার্থী নিজের এলাকার সম্পর্কে কতটা সচেতন। আর এটা উত্তরটি কীভাবে হবে, তো শর্টকাটে আমি উত্তরটি বলেছি এবং খুব গুরুত্বপূর্ণ। তো সেটি হচ্ছে প্রস্তুতি, স্টুডেন্টদের বলতে হবে আর তোমাদের বলতে হবে জেলার বিখ্যাত জায়গা, অর্থাৎ তোমার জেলার বিখ্যাত জায়গা সম্পর্কে বলতে হবে। এছাড়া বিখ্যাত কোনো ব্যক্তি আছে কিনা সে বিষয়ে জানতে হবে। এছাড়া ভৌগোলিক বা সাংস্কৃতিক বিষয় তথা ভৌগোলিক, ধরো তোমাদের জেলার ভৌগোলিক অবস্থানটা বলতে হবে, তোমার জেলার সাথে কী কী আছে কানেক্টেড, বা কোন কোন রাজ্য কোন কোন জেলা কানেক্টেড আছে সেসব জানতে হবে। এছাড়াও সাংস্কৃতিক বিশেষত্ব, অর্থাৎ সাংস্কৃতিক বিশেষত্ব জানতে হবে, যেমন কোনো ধরো মেলা, বিশেষ খাবার, কোনো মন্দির, কোনো বিখ্যাত ঐতিহ্য, এসব জানতে হবে। অতএব বুঝতে পেরে গেছো যে তোমাদের জেলা সম্পর্কে কি কি জানতে হবে। তো আশা রাখবো তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো। তো এরপরে আমি আলোচনা করবো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কাজ কি, আপনি কি জানেন? এই প্রশ্নটা করতে পারে যে তুমি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ দিতে যাবে এর কাজ কি। তো উত্তর হবে সর্বপ্রথম গ্রুপ সি নিয়ে। গ্রুপ সি হলো ফাইল মেনটেন করা, টাইপিং করা, ডাটা এন্ট্রি করা এবং অফিসের দৈনন্দিন প্রশাসনিক কাজে সহায়তা করা। অর্থাৎ গ্রুপ সি এর কাজ হচ্ছে ফাইল মেনটেন করা, স্কুলের হিসাব পাতি সব ডাটা এন্ট্রি করা, এরপরে অফিসের দৈনন্দিন প্রশাসনিক কাজে সহায়তা করা। এবং গ্রুপ ডি এর কাজ হলো ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে নিয়ে যাওয়া, অফিসের শৃঙ্খলা বজায় রাখা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করা। অর্থাৎ গ্রুপ সি এর কাজ ডাটা এন্ট্রি করা, গ্রুপ ডি এর কাজ মূলত তোমাদের এই যে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে ট্রান্সফার করা, এসব হচ্ছে গ্রুপ ডি এর কাজ। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা বনাম পদের কাজ। এই প্রশ্নটা আমি আগের ইন্টারভিউ ক্লাসে করেছিলাম যে শিক্ষাগত যোগ্যতা বনাম পদের কাজ, এই প্রশ্নটি বারবার করতে পারে। তো প্রশ্নটি কিভাবে তারা করবে এবং তোমরা এই প্রশ্নটি উত্তর কিভাবে দেবে এবং আদর্শভাবে কিভাবে দেবে সেই বিষয়ে আলোচনা করবো। তো যারা তোমরা ইন্টারভিউটি নেবে তারা কীভাবে প্রশ্নটি করবে, তো সেটি হচ্ছে
আচ্ছা, আপনার তো মার্কশিটে দেখছি বেশ ভালো। আপনি তো ইতিহাসে অনার্স করেছেন, অর্থাৎ তোমার মার্কশিটে নাম্বার বেশ ভালো দেখছে এবং আপনি তো ইতিহাসে অনার্স করেছেন। কিন্তু আপনি তো জানেন গ্রুপ ডি বা গ্রুপ সি পদের কাজ হলো ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেওয়া বা সাধারণ ডাটা এন্ট্রি করা। এত পড়াশোনা করে এই কাজগুলো করতে আপনার ইগোতে লাগবে না? কিছুদিন পর তো অন্য চাকরি পেলে আপনি কাজটা ছেড়ে দেবেন মনে হচ্ছে। তো বোর্ডের কর্মকর্তারা তারা এভাবে প্রশ্নটি করবে যে তোমার তো নাম্বার অনেক বেশি, অর্থাৎ তুমি যে কোনো একটা বিভাগে অনার্স করছো, তো তুমি সাধারণ একটা গ্রুপ ডি বা গ্রুপ সি পদের কাজ করবে, বা পরবর্তীতে যদি তুমি ধরো অন্য কোনো চাকরি পাও সেক্ষেত্রে তো তুমি কাজটা ছেড়ে দেবে। তো বোর্ডের যারা তোমাদের ইন্টারভিউটা নেবে তারা বিশেষ করে এই প্রশ্নগুলি করবে। তো কিভাবে উত্তর দেবে আদর্শ উত্তর হিসেবে? তো চলো, তো উত্তরটি হবে তোমাদের একদম আমি মনের মতো করে বানিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে তোমার একটু মডিফাই করবে তো অবশ্যই করতে পারো। তো উত্তরটি হবে, স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। অর্থাৎ তোমাদের বুঝিয়ে বলতে হবে যে স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। আমার কাছে এই মুহূর্তে সরকারের একটি অংশ হয়ে কাজ করা এবং নিজের পায়ে দাঁড়ানোটাই সবচেয়ে বেশি জরুরি। আমার উচ্চশিক্ষা আমাকে ধৈর্যশীল ও শৃঙ্খল পরায়ণ হতে শিখেছে। অর্থাৎ তোমাদের বুঝিয়ে বলতে হবে যে তোমার উচ্চশিক্ষা তোমাকে ধৈর্যশীল ও শৃঙ্খলা পরায়ণ হতে শিখেছে, যা আমাকে এই দপ্তরের সাধারণ কাজগুলিও নিখুঁতভাবে করতে সাহায্য করবে। তাই এই কাজটি আমি সম্পূর্ণ সম্মানের চোখে দেখি। তো এইভাবে তোমরা যদি উত্তরটি বলো তারা তোমার এই উত্তরটি ভালো চোখে দেখবে, অর্থাৎ তোমার এখানে যে তোমার যে যোগ্যতাটা সেখানে তারা যাচাই করে ফেলবে যে তুমি যদি এভাবে উত্তরটি দাও। এরপরে এই প্রশ্নটি বিশেষ করে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য একটি কমন ট্র্যাপ প্রশ্ন, অর্থাৎ তাদেরকে এই প্রশ্নটি করে তোমাদের ট্র্যাপ করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটি মূলত বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য একটি কমন প্রশ্ন। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। পরবর্তী প্রশ্নটি হলো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের লোভে ফেলানোর প্রশ্ন। তো প্রশ্নটি হলো, ধরুন আজ অফিসে খুব কাজের চাপ, আপনার ডিউটি শেষ হওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে আপনার একটা অত্যন্ত জরুরি কাজ আছে। ঠিক সেই সময় আপনার বড়বাবু আপনাকে এক গাদা ফাইলের কাজ দিয়ে বললেন এগুলি আজই শেষ করে বাড়ি যেতে হবে। আপনি তখন কি করবেন? অর্থাৎ বড়বাবুর সাথে তর্ক করবেন নাকি বাড়ির কাজ বাদ দেবেন? তো প্রশ্নটি একবারে সোজা ভাষা তোমাদের আরেকবার বলে দিই। তোমার অফিসে খুব কাজের চাপ, এমনকি তোমার ডিউটিও শেষ হওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে একটা তোমার জরুরি কাজ আছে। সেই সময় তোমার বড়বাবু বা ধরো হেডমাস্টার এক গাদা ফাইলের কাজ দিয়ে বললেন এগুলি কাজ শেষ করে বাড়ি যেতে হবে। তখন কী করবেন? বা বড়বাবুর সাথে তর্ক করবেন নাকি কাজ বাদ দেবেন আর কি। তো তোমাদের জন্য একটি আদর্শ উত্তর নিয়ে এসেছি। আদর্শ উত্তরটি হলো এভাবে বলবে যে স্যার যেহেতু কাজগুলো অফিসের জন্য অত্যন্ত জরুরি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, তাই আমি আগে অফিসের কাজটা শেষ করব। বাড়ির জরুরি কাজটা যদি ফোনে কাউকে দিয়ে সামলানো সম্ভব তবে আমি বাড়ির লোককে সেটা ম্যানেজ করতে অনুরোধ করব। সরকারি কর্মী হিসেবে অফিসের দায়িত্ব পালন করা প্রাথমিক কর্তব্য আমার। অর্থাৎ উত্তরটি তোমরা এভাবে দেবে। তো তোমাদের উত্তরটি আরেকবার পড়ে শোনাই। উত্তরটি হলো, স্যার যেহেতু কাজগুলো অফিসের জন্য অত্যন্ত জরুরি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, তাই আমি আগে অফিসের কাজটা শেষ করব। বাড়ির জরুরি কাজটা যদি কাউকে ফোন করে করানো সম্ভব বা বাড়ির লোককে ম্যানেজ করানো সম্ভব তাহলে সেটা আমি করব। এছাড়াও সরকারি কর্মী হিসেবে অফিসের দায়িত্ব পালন করা আমার প্রাথমিক কর্তব্য। অর্থাৎ সরকারি কর্মী হিসেবে অফিসের দায়িত্ব পালন করাই আমার প্রাথমিক কর্তব্য। তারা এই প্রশ্নটা তোমার দেখেই তোমাদের যাচাই করবে যে তুমি কতটা যোগ্য এই কাজের জন্য। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর এইভাবে দেবে, তাহলেই হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি আপনার ডেস্কে বসে একটা কাজ খুব মন দিয়ে করছেন, হঠাৎ বাইরে থেকে একজন সাধারণ মানুষ অফিসে ঢুকে কোনো কারণ ছাড়াই আপনার ওপর চেঁচামেচি শুরু করলো বা আপনার সাথে খারাপ ব্যবহার করলো। আপনি কি করবেন? আপনি কি পাল্টা গলা তুলে কথা বলবেন? অর্থাৎ আপনি অফিসে মন দিয়ে একটা কাজ করছেন, তখন বাইরে থেকে একটা সাধারণ মানুষ অফিসে ঢুকে কোনো কারণ ছাড়াই আপনার সাথে চেঁচামেচি শুরু করলো বা আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। তো আপনি তখন কি করবেন? বা পাল্টা কি ওনার সাথে গলা তুলবেন নাকি কীভাবে তুমি ব্যাপারটা সামলাবেন? তো এটা আদর্শ উত্তরটি হচ্ছে একদম না স্যার। অফিসে বা সরকারি অফিসে অনেক মানুষই নানা ব্যক্তিগত সমস্যা বা হতাশা নিয়ে আসেন। আমি প্রথমে শান্তভাবে থাকবো এবং তাকে বসে জল খেতে বলবো। তার চেঁচামেচি কারণটা মন দিয়ে শুনে যদি আমার আওতার মধ্যে থাকে তবে সমাধানের চেষ্টা করব। পরিস্থিতি যদি একা সামলাতে না পারি তবে আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে বিষয়টি জানাবো। অর্থাৎ তোমাদের যে উত্তরটি দিতে হবে একদম নম্রভাবে, এবং যখন তোমার এই সিচুয়েশনটা আসবে তখন তোমাকে একদম নম্রভাবে থাকতে হবে এবং যিনি চেঁচামেচি করছেন
তার কথা শুনতে হবে শান্ত মাথায় এবং মাথা ঠান্ডা করে সমস্ত ব্যাপারটা সামলাতে হবে। যদি তুমি সামলাতে না পারো তখন তোমার ঊর্ধ্বতন অফিসারকে এই বিষয়টি জানাবে। তো এভাবে তোমরা যদি উত্তরটি করো, আশা রাখবো যারা তোমাদের ইন্টারভিউটা নেবে বিশেষ করে তাদের চোখে আর কি, তাদের চোখে তোমার যে ধারণাটি সেটা পাল্টে যাবে। অর্থাৎ এই প্রশ্নটির জন্য এই উত্তরটি একদম পারফেক্ট। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি ছোট প্রশ্ন, তবে খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটি কি? গ্রুপ ডি স্টাফ হিসেবে অফিসারদের বিশেষ নির্দেশ মানা আপনার কাজ। ধরুন আপনার অফিসার আপনাকে দিয়ে প্রতিদিন ওনার বাড়ির ব্যক্তিগত বাজার বা ইলেকট্রনিক্স বিল জমা করাচ্ছেন, আপনি কি সেই কাজগুলো করবেন? অর্থাৎ গ্রুপ ডি স্টাফ হিসেবে অফিসার বা আপনার ধরো হেডমাস্টার নির্দেশ মানা আপনার কাজ ঠিকই, তবে যদি তার বাড়ির কাজ করায় বা ব্যক্তিগত কোনো কাজ করায় তখন কি সেই কাজটি তোমরা করবে? এটা বোর্ডের কর্মকর্তারা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তো এটির উত্তর কী হবে? উত্তরটি হবে, স্যার আমি সরকারি অফিসের সরকারি কাজ করার জন্য নিযুক্ত হয়েছি। অর্থাৎ আমি সরকারি অফিসে সরকারি কাজ করার জন্য নিযুক্ত হয়েছি, তাই ব্যক্তিগত কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়বে না বা ব্যক্তিগত কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে স্যারকে সেটা বোঝানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, যদি ওনার বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি বা বড় বিপদ হয় তবে একজন মানুষ হিসেবে আমি অবশ্যই সাহায্য করব। তো উত্তরটি তোমাদের এভাবেই দিতে হবে। আশা রাখবো তোমাদের এই উত্তরটি দিলেই মোটামুটি তোমাদের যে যারা ইন্টারভিউ নেবে তারা তোমাদের যে যোগ্যতাটা সেটা যাচাই করে বলবে যে না, এর মধ্যে এই গুণটা আছে। তো উত্তরটি তোমার এইভাবে দেবে। পরবর্তী প্রশ্ন, আপনি একটা খুব জরুরি ডেটা এন্ট্রি করছেন আর হঠাৎ করে কম্পিউটার হ্যাং হয়ে গেল বা কারেন্ট চলে গেল, তখন আপনি কি করবেন? এটি মূলত গ্রুপ সির জন্য। অর্থাৎ আপনি যে একটা জরুরি ডেটা এন্ট্রি করছেন তখন হঠাৎ করে কম্পিউটার হ্যাং হয়ে গেলো বা কারেন্ট চলে গেলো, তখন আপনি কি করবেন? তো এটির উত্তরটি হচ্ছে, আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে লাইক করে নেবে। আর উত্তরটি হচ্ছে, প্রথমত আমি ঘাবড়ে যাব না। অর্থাৎ প্রথমত আমি ঘাবড়ে যাব না যদি ব্যাকআপ বা ইউপিএস থাকে। অর্থাৎ সর্বপ্রথম ঘাবড়ে যাবে না যদি ব্যাকআপ বা ইউপিএস থাকে, তবে দ্রুত কাজটা সেভ করে নেবে। আর যদি সব ডেটা মুছেও যায় তবে টেকনিক্যালি বিভাগকে জানাবেন এবং টেকনিক্যাল বিভাগকে জানানোর পর পুনরায় মাথা ঠান্ডা করে কাজটি শুরু করবেন। অর্থাৎ তোমাদের এভাবে বলতে হবে যে আমি তারপরে টেকনিক্যাল বিভাগকে জানাবো এবং পুনরায় মাথা ঠান্ডা করে কাজটা শুরু করব। এবং ভবিষ্যতে যাতে এমন না হয় তার জন্য কিছুক্ষণ পর পর নিজে থেকে ডেটা সেভ করার অভ্যাস রাখবো। তো কী কী করতে হবে? প্রথমত ঘাবড়ে যাবে না এবং ব্যাকআপ বা ইউপিএস যদি থাকে তো অবশ্যই অতি দ্রুত সেভ করে নেবে। যদি তাও সেভ না হয় অবশ্যই পুনরায় মাথা ঠান্ডা করে এই কাজটি শুরু করবে আবার। পরবর্তী প্রশ্ন, ধরুন এক ভদ্রলোক খুব তাড়াহুড়োয় আছেন। অর্থাৎ ধরুন এক ভদ্রলোক খুব তাড়াহুড়োয় আছেন, তার ফাইলের কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য তিনি আপনাকে কিছু বকশিস বা ঘুষ সেধে বসলেন, তখন আপনি কি করবেন? অর্থাৎ এটা হচ্ছে একটা ট্র্যাপ প্রশ্ন এবং এই প্রশ্নটা মূলত বিশেষ করে গ্রুপ সি বা গ্রুপ ডি এদের জন্যই ধরে, কারণ তারা স্কুলের যে কাজটা থাকে, অনেকের গার্জিয়ান আছে, তখন যদি ধরো তাড়াহুড়োর মধ্যে এই প্রশ্নটি বলেন তখন তোমাদের উত্তরটা কী হবে? তারা এই উত্তরটি তোমার দেখতে যাবে। তো উত্তরটি কী হবে? উত্তরটি একদম আমি সোজা ভাষায় রেখেছি, উত্তরটি খুব গুরুত্বপূর্ণ। তো উত্তরটি হচ্ছে, স্যার আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনাকে জানাবো যে এটা সরকারি নিয়মের বিরুদ্ধে এবং আমার নৈতিকতার পরিপন্থী। অর্থাৎ স্যার আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনাকে জানাবো যে এটা সরকারি নিয়মের বিরুদ্ধে এবং আমার নৈতিকতার পরিপন্থী। আমি ওনাকে আশ্বস্ত করব যে কোনো রকম টাকা ছাড়াই ওনার কাজটা নিয়মমাফিক নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। এরপরও যদি উনি জোর করেন তবে আমি আমার ঊর্ধ্বতন আধিকারিককে বিষয়টি জানাবো। তো এভাবে উত্তরটি করবে, তাহলে বুঝে যাবে যে তোমার মধ্যে যে ঘুষ খাওয়ার ব্যাপারটা সেটা নেই। কারণ আজকাল যা পরিস্থিতি, বেশিরভাগ লোকই ঘুষ দিয়েই চলে আর কি। অর্থাৎ বলা চলে গোটা পশ্চিমবঙ্গটাই। তো চলো পরবর্তী প্রশ্ন যে নিয়ে যাব। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সরকারের কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্পের নাম বলুন এবং সেগুলির উদ্দেশ্য কী। অর্থাৎ যখন ইন্টারভিউটা দিতে যাবে তোমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু প্রকল্পের নাম জানতে হবে এবং সেগুলির উদ্দেশ্য, সেগুলি কত সালে শুরু হয়েছিল, এসব জানতে হবে। তো কী কী প্রকল্প, তো প্রকল্পগুলি নিয়ে আলোচনা করব। আর প্রকল্পগুলি অবশ্যই সঠিক তথ্য নিয়ে যাবে, সঠিক সাল নিয়ে যাবে এবং কী করা হয়, কত টাকা দেওয়া হয় সেই বিষয়ে জানতে হবে। তো চলো। তো বন্ধুরা তোমাদের মিনিমাম 3টি থেকে 4টা প্রকল্পের নাম বা কাজ এবং পরিষ্কারভাবে জেনে যেতে হবে। অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গর সরকারের বিশেষ প্রকল্পগুলির মধ্যে 3টি থেকে 4টি প্রকল্পের নাম কাজ পরিষ্কারভাবে জেনে যেতে হবে। যেমন ধরো কন্যাশ্রী, কন্যাশ্রীতে কী, কন্যাশ্রীর উদ্দেশ্যটা কী? কন্যাশ্রী হচ্ছে মেয়েদের পড়াশোনার উৎসাহ দেওয়া এবং বাল্যবিবাহ রোধ করা।
অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে মেয়েদের পড়াশোনায় উৎসাহ করা এবং বাল্যবিবাহ রোধ করা। এরপরে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের উদ্দেশ্য কি? লক্ষ্মীর ভাণ্ডারের উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, অর্থাৎ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের আসল উদ্দেশ্য। এরপরে সবুজ সাথী। তো সবুজ সাথীর মাধ্যমে তোমরা জানো, সবুজ সাথীর মাধ্যমে ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয় এবং সেই সাইকেলটি প্রদান করা কেন হয়? প্রদান করা হয় কারণ ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এই সাইকেলটা প্রদান করা হয়। এরপরে স্বাস্থ্যসাথী। তো স্বাস্থ্যসাথীর মাধ্যমে মূলত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। তো এইগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পগুলির নাম জানতে হবে। এছাড়াও বিশেষ কিছু প্রকল্প যেমন যুবসাথী 2026 সালে চালু হয়েছে, যুবসাথী, এসব প্রকল্পের নাম জানতে হবে। এরপরে গ্রুপ সির জন্য প্রশ্নটি কি? এমএস ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে মূল পার্থক্য কী? অর্থাৎ এমএস ওয়ার্ড বা এক্সেলের মধ্যে মূল পার্থক্য কী? আপনি কি এগুলো চালাতে পারেন? অর্থাৎ তোমাকে যেহেতু তোমার ডাটা এন্ট্রি কাজ, সেক্ষেত্রে তোমাকে এই প্রশ্নটি করতে পারে। ধরো এমএস ওয়ার্ডের কাজ কী, এমএস এক্সেলের কাজ কী, এই প্রশ্নটা করতে পারে। এই প্রশ্নটির উত্তর তোমরা কীভাবে দেবে? তো চলো, প্রশ্নটির উত্তর হবে তোমরা এভাবে দেবে। তো উত্তরটা হচ্ছে হ্যাঁ স্যার, আমি পারি। এমএস ওয়ার্ড মূলত কোনো চিঠি, নোটিশ বা ডকুমেন্ট টাইপ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এমএস ওয়ার্ড মূলত কোনো চিঠি, নোটিশ বা ডকুমেন্ট টাইপ করা হয়। অর্থাৎ তোমরা যে বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন ডকুমেন্ট দেখো, কোনো নোটিশ দেখো, সেগুলি মূলত এই এমএস ওয়ার্ডের মাধ্যমেই তৈরি করা হয়। এরপর এমএস এক্সেল। এর ব্যবহার করে বিভিন্ন ডেটা, তথ্য সাজিয়ে রাখতে এবং হিসাব নিকাশ করার জন্য এই এমএস এক্সেল ব্যবহার করা হয়। অর্থাৎ এমএস ওয়ার্ডের কাজ মূলত বিভিন্ন ডকুমেন্ট টাইপ করা এবং এমএস এক্সেলের কাজ হচ্ছে বিভিন্ন তথ্য সাজিয়ে রাখা এবং হিসাব নিকাশ সঠিকভাবে রাখার জন্য এই এমএস এক্সেল ব্যবহার করা হয়। আর তোমাদের যদি জিজ্ঞাসা করে যে তোমরা কি চালাতে পারো, তো অবশ্যই হ্যাঁ বলবে। হ্যাঁ না বলবে না, না বলে তখন একটু ভাববে যে তা তুমি কম্পিউটার সম্পর্কে জানো না। তো অবশ্যই হ্যাঁ বলবে এবং তুমি এভাবে উত্তরটি দেবে। এরপরে আলোচনা করবো আমি বিশেষ কিছু তথ্য, সেগুলো হচ্ছে প্রশাসনিক তথ্য। প্রশাসনিক তথ্যের মধ্যে পড়বে বর্তমান জেলা শাসকের নাম তোমাদের জানতে হবে, যেমন ডিএম, বর্তমান পুলিশ সুপারের নাম জানতে হবে, এসপি, এবং নিজের ব্লকের বিডিওর নাম জানতে হবে। অর্থাৎ বর্তমান তোমার জেলা শাসক ডিএমের নাম জানতে হবে, পুলিশ সুপারের নাম জানতে হবে, এরপরে নিজের ব্লকের বিডিওর নাম জানতে হবে। এছাড়াও জেলায় কয়টি মহকুমা বা সাব ডিভিশন বা ব্লক আছে সেই বিষয়ে তোমাদের জানতে হবে। তোমার জেলা যদি ধরো তোমার ব্লক যদি সাব ডিভিশনের মধ্যে পড়বে, তখন তোমাকে বলতে হবে তোমার সাব ডিভিশনের এইচডিওর নাম, এইচডিপিওর নাম, এসব তোমাদের জানতে হবে। এবং তোমার যে প্রশাসনিক ছাড়াও যে বিভিন্ন তোমাদের এরিয়ার আর কি বিভিন্ন যে শাসকগুলি, তাদের নাম জানতে হবে। এছাড়াও তোমাদের অঞ্চল থাকো কি মিউনিসিপ্যালিটি থাকো, সে বিষয়েও তোমাদের জানতে হবে এবং তাদের প্রধানদের নাম জানতে হবে। তো চলো পরবর্তী তথ্যের দিকে যাব। সেটি হবে ভৌগোলিক অবস্থান। অর্থাৎ ভৌগোলিক অবস্থানের মধ্যে কী কী পড়বে? দেখো ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ একটি, এখান থেকে বহু প্রশ্ন করে তোমাদের। তো ভৌগোলিক অবস্থানের মধ্যে পড়বে হচ্ছে যেমন ধরো তোমাদের জেলার সীমানা, অর্থাৎ জেলার সীমানা তোমাদের পড়বে তোমার জেলার সাথে কোন কোন অন্য অন্য জেলা আছে সীমানা। এছাড়াও তোমার জেলার সাথে কি অন্য কোনো স্টেটের কানেকশন আছে, তোমার জেলার সাথে কি অন্য কোনো দেশের কানেকশন আছে, সেই বিষয়ে তোমাদের জানতে হবে। এছাড়াও জেলার উত্তর, দক্ষিণ, পূর্বে, পশ্চিমে কী আছে, সব বিষয়ে তোমাদের জানতে হবে। এছাড়াও জেলার প্রধান নদ নদী ও পাহাড়ের নাম, অর্থাৎ জেলার প্রধান নদ নদী ও পাহাড়ের নাম জানতে হবে। এছাড়া তোমার ব্লকের মধ্যে যদি কোনো নদী থাকে সেই বিষয়ে জানতে হবে। তোমার বাড়ি থেকে তোমার পাহাড় কত দূরে বা তোমার এই পাহাড়টি কত দূরে, সেই বিষয়েও তোমাদের জানতে হবে। এছাড়াও তোমাদের জানতে হবে বিশেষ করে তোমাদের বিখ্যাত জায়গার নাম, অর্থাৎ তোমাদের ভৌগোলিক অবস্থানে বা তোমার জেলার মধ্যে বিখ্যাত ঐতিহ্যের বিখ্যাত জায়গার নাম তোমাদের জানতে হবে। তো এরপরে তোমাদের জানতে হবে বিশেষ অর্থনীতি ও শিল্প, অর্থাৎ তোমার জেলার অর্থনীতি ও শিল্প সম্পর্কে তোমাদের জানতে হবে। যেমন ধরো জেলার প্রধান কৃষি ফসল এবং কোনো বিশেষ কুটির শিল্প বা বিখ্যাত জিনিস, যেমন ধরো বর্ধমানে মিহিদানা মালদার আম থাকলে তার নাম। অর্থাৎ তোমার জেলার কৃষি সম্পর্কে জানতে হবে, তোমার জেলার মধ্যে কোন কৃষি ফসলটা ভালো হয়, এবং তোমার জেলার কুটির শিল্প কি, তোমার জেলার বিখ্যাত কিসের জন্য। দেখো যেমন ধরো বর্ধমানে মিহিদানা মালদার আম, এগুলো যেমন বিখ্যাত, তেমনই তোমার জেলার মধ্যে কি বিখ্যাত সেই বিষয়ে তোমাদের জানতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু, আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। আর আজকে যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে ভুলটি জানাবে। তো আজকের জন্য বাই বাই, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো। তো চলো আজকের জন্য।